আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিভিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিন। সঙ্গে আছি আমি আইনাল হক। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। গ্রিনল্যান্ডে ট্রাম্পের নজর, আর্কটিক অঞ্চলের অর্থনৈতিক প্রকল্প স্থগিত। সীমান্ত শক্তি ও কর সংস্কারে একক বিলে ট্রাম্পের সমর্থন। দেশে বেকার এখন 26,60,000, এক বছরে বেড়েছে 1,70,000। এবং ডিবিতে আয়না ঘর বা ভাতের হোটেল কিছুই থাকবে না বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। সম্প্রতি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড কেনার আগ্রহ আন্তর্জাতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। তিনি এই সিদ্ধান্তকে জাতীয় নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় হিসেবে তুলে ধরলেও এর পেছনে গ্রিনল্যান্ডের বিপুল খনিজ সম্পদের বিষয়টিকে বড় করে দেখছেন বিশ্লেষকরা। আর্কটিক অঞ্চলের খনিজ ও জ্বালানি সম্পদের বিশাল ভান্ডার নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। 2008 সালে কোল্ড রাশের আওতায় এই অঞ্চলের সম্ভাবনার বিষয়ে একাধিক রিপোর্ট প্রকাশিত হয়েছিল, যা জলবায়ু পরিবর্তনের কারণে বরফ কমে যাওয়ার ফলে নতুন সি রুট খোলার সুযোগ সৃষ্টি হতে পারে এবং খনিজ সম্পদের অনুসন্ধান সহজতর হবে বলে ধারণা করা হয়েছিল। তবে 2022 সালে ইউক্রেনের রাশিয়ার আক্রমণের পর আর্কটিক অঞ্চলের বেশিরভাগ অর্থনৈতিক প্রকল্প স্থগিত হয়ে গেছে, যা এই অঞ্চলের উন্নয়নকে প্রশ্নবিদ্ধ করেছে। এ থেকে গ্রিনল্যান্ডের ডেনমার্ক এবং গ্রিনল্যান্ড প্রশাসন দ্রুত জানিয়ে দিয়েছে ট্রাম্পের গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব গ্রহণযোগ্য নয়। যদিও ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছে। যুক্তরাষ্ট্রের পরিকল্পনা রয়েছে আলাস্কার আর্কটিক ন্যাশনাল ওয়াইল্ড লাইফ রিফিউজে তেল ও গ্যাস অনুসন্ধান বৃদ্ধির, যা সম্পদ সমৃদ্ধ একটি অঞ্চল। এছাড়া কানাডা তার উত্তরাঞ্চলে গ্রে বে বন্দরের নির্মাণ কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে, যা আর্কটিক অঞ্চলের অর্থনৈতিক গুরুত্ব এবং সম্ভাবনাকে আরও দৃঢ় করছে। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একক বিলের মাধ্যমে সীমান্ত নিরাপত্তা, শক্তি নীতি এবং কর সংস্কার বাস্তবায়নের সমর্থন জানিয়েছেন। তিনি বলেন, এই বিলটি আমাদের দেশকে আরও শক্তিশালী করবে, সীমান্ত নিরাপদ করবে, আমেরিকার শক্তিমুক্ত করবে এবং ট্রাম্প কর কাটা পুনর্নবীকরণ করবে। হাউস স্পিকার মাইক জনসন জানিয়েছেন ট্রাম্প একক বিলের পক্ষে, যেখানে সব বিষয় একত্রিত থাকবে। তবে রিপাবলিকান দলের মধ্যে দুটি আলাদা বিলের পক্ষে কিছু সদস্য, যারা সীমান্ত ও শক্তি বিষয়ে আলাদা বিলের প্রস্তাব করছেন। এই বিলটি ফেব্রুয়ারিতে প্রণয়ন করার লক্ষ্য রয়েছে এবং এপ্রিলের মধ্যে হাউসে পাশ করার পরিকল্পনা করা হচ্ছে। তবে ট্যারিফ ব্যবহারের বিষয়টি সেনেট রিপাবলিকানদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে, বিশেষ করে কৃষি খাতে এর প্রভাব নিয়ে। ট্রাম্পের একক বিলটি বাস্তবায়ন হলে এটি তার প্রশাসনের প্রথম দফায় বড় একটি অর্জন হতে পারে। এই প্রস্তাবের মাধ্যমে ট্রাম্প আবারও তার প্রশাসনের প্রথম 100 দিনে বড় ধরনের পরিবর্তন আনতে চান, যা তার নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়ন হবে। 2024 সালের শুরুতে দেশে বেকার মানুষ কম থাকলেও বছর শেষে ধারাবাহিকভাবে এ সংখ্যা বেড়েছে। মূলত জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের প্রভাবে বছরের শেষ সময়ে বেড়েছে বেকার। বর্তমানে দেশে মোট বেকারের সংখ্যা 26,60,000। 2023 সালের একই সময়ে এই সংখ্যা ছিল 24,90,000। সেই হিসাবে এক বছরের ব্যবধানে দেশে বেকার মানুষের সংখ্যা বেড়েছে 1,70,000। সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে, যেখানে বলা হয়েছে দেশের কর্মী নিয়োজিত বা শ্রমশক্তিতে অংশগ্রহণকারী মানুষের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে যাওয়ায় বেকার লোকের সংখ্যা বেড়েছে। সম্প্রতি 2024 সালে তৃতীয় প্রান্তিকের শ্রমশক্তি জরিপ প্রতিবেদন প্রকাশ করে বিবিএস। জরিপ প্রতিবেদনে জানানো হয়েছে কৃষি, সেবা এবং শিল্প সব খাতেই কমেছে কর্মী নিয়োজিত জনগোষ্ঠী। নারী চেয়ে উল্লেখযোগ্য হারে পুরুষ বেকারের সংখ্যা বেশি বেড়েছে। আন্তর্জাতিক শ্রম সংস্থার নিয়ম অনুসারে বেকার জনগোষ্ঠী মূলত তারাই যারা গত 7 দিনের মধ্যে মজুরির বিনিময়ে 1 ঘন্টা কাজ করার সুযোগও পাননি এবং গত 1 মাস ধরে কাজ খুঁজছেন কিন্তু মজুরির বিনিময়ে কোনো কাজ পাননি। বিবিএস এই নিয়ম অনুসারে বেকারের হিসাব দিয়ে থাকে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আয়না ঘর বা ভাতের হোটেল কিছুই থাকবে না ডিবি কার্যালয়ে। আর ডিবি সাদা পোশাকে কাউকে আটক করতে পারবে না। আটকের আগে অবশ্যই ডিবিকে জ্যাকেট পরিধান ও আইডি কার্ড শো করতে হবে। সোমবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। ডিবি কার্যালয়ে আয়না ঘর ছিল বলে জেনেছি। আপনি আজ ডিবি কার্যালয় পরিদর্শন করলেন, ডিবিতে সেই আয়না ঘর এখন অক্ষত রয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আয়না ঘর বলে কিছু নেই। আমি ডিবিকে বলেছি ডিবি কার্যালয়ের ভিতরে এই পুকুরটা যেন আয়নার মতো পরিষ্কার থাকে। আয়না ঘর বলে কিছু থাকবে না, কোনো ভাতের হোটেলও থাকবে না ডিবিতে।
তিনি বলেন, আমি ডিবিকে বলেছি সিভিল ড্রেসে কাউকে ধরবে না, অবশ্যই জ্যাকেট পরিধান করবে, আইডি কার্ড শো করতে হবে, আইনের বাইরে গিয়ে কোনো কাজ করবে না। আমিও যদি আইনের বাইরে গিয়ে কোনো বেআইনি নির্দেশনা দেই সেটা তারা মানবে না। জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, পুলিশ নিয়োগ, এসআই নিয়োগে আমরা কোনো রিকোয়েস্ট সুপারিশ করিনি, এটা কেউ বলতে পারবে না। আমিও যদি কোনো দুর্নীতি করি তা আপনারা প্রকাশ করে দেন, কিন্তু সত্যিটা প্রকাশ করেন, বলে দেন ওই জায়গায় টাকা খেয়েছি লিখে দেন, আমার কোনো আপত্তি থাকবে না। এবারে কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। বাংলাদেশ কমপ্লেক্স প্রতিষ্ঠার ঘোষণা দিল বৃহত্তর নোয়াখালী সমিতি। নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেটের নতুন নো ভিসা ফরম চালু। এবং নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা 2025-এর আহ্বায়ক হলেন রোকেয়া হায়দার। আবারও স্বাগত সিবিএন টিভি ইউএসএর সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। লাখো কবরের বাংলাদেশ সেমেট্রির পর এবার বাংলাদেশ কমপ্লেক্স প্রতিষ্ঠার ঘোষণা দিল বৃহত্তর নোয়াখালী সমিতি। শনিবার জ্যাকসন হাইটসের মুনলাইট রেস্টুরেন্টে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ সেমেট্রির সর্বশেষ অগ্রগতি বর্ণনা দিতে গিয়ে সমিতির সদস্য সচিব জাহিদ মিন্টু বাংলাদেশ কমপ্লেক্স প্রতিষ্ঠার ঘোষণা দেন। বৃহত্তর নোয়াখালী সমিতির পঞ্চম এই প্রজেক্টে কমিউনিটি সেন্টার, মসজিদ, লাইব্রেরি, ক্রীড়া ও বিনোদনের ব্যবস্থা থাকবে বলেও জানানো হয়। এছাড়া সিটিতে একটি ফিউনারেল হোম প্রতিষ্ঠার চেষ্টা চলছে বলেও উল্লেখ করেন তিনি। ইতোমধ্যে বৃহত্তর নোয়াখালী সমিতি আপ স্টেট নিউ ইয়র্কের মিডল টাউনে বাংলাদেশ সেমেট্রির নামে লক্ষাধিক কবরের জন্য 26 একর জায়গা কিনেছে। এর মধ্যে এখনও 3000 কবর বিক্রির তালিকায় আছে। কোনো সংগঠন কিনতে চাইলে প্রতিটির দাম পড়বে $700, আর এককভাবে কেউ কিনলে দাম পড়বে $800। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আব্দুর রব মিয়া, বৃহত্তর নোয়াখালী সমিতির সভাপতি নাজমুল হাসান মানিক, উপদেষ্টা শাহ আলম, বেলাল হোসাইন, সাংবাদিক মিজানুর রহমান, ট্রাস্টি বোর্ড সদস্য খোকন মোশাররফ, তাজু মিয়া, শাহজাহান কবির, রফিকুল ভুইয়া, আবুল কালাম, মফিজুর রহমান, সালে আহমেদ চৌধুরী, গুলাম কিবরিয়া মিরন, আবুল মনসুর, রামেশ নাথ, জামাল উদ্দিন ও আবুল বাশার। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেট জেনারেল নতুন নো ভিসা ফরম চালু করেছে। দীর্ঘদিন ধরে চলা এনভিআর ফর্মটি পিডিএফ ফরম্যাটে স্ক্যান কপি ছিল, ফলে চাইলেই তা কম্পিউটারে পূরণ করা যেত না। এ বিষয়ে একজন সেবা প্রার্থী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করলে নিউ ইয়র্ক কনসুলেট যত দ্রুত সম্ভব ফরম পরিবর্তন সহ আপগ্রেডের প্রতিশ্রুতি দেন। এই প্রতিশ্রুতির 1 মাসের মধ্যে কনসুলেটের ওয়েবসাইটে নতুন এনভিআর ফরম সংযোজন করা হয়। কনসুলেটের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, নতুন এনভিআর ফর্মটি ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের ওয়েবসাইটে ব্যবহৃত ফরমের আদলে করা হয়েছে। নতুন এই ফরমে প্রয়োজনীয় তথ্য চাওয়া হয়েছে, পাশাপাশি একটি নির্দেশনা সংযুক্ত করা হয়েছে। সম্প্রতি নো ভিসা ফি বাড়ানো হয়েছে, বর্তমানে এই ফি $80 উন্নীত করা হয়েছে। যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা 2025-এর আহ্বায়ক মনোনীত হয়েছেন ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের প্রাক্তন প্রধান ও বিশিষ্ট সাংবাদিক রোকেয়া হায়দার। গত 27 ডিসেম্বর মুক্তধারা ফাউন্ডেশনের কার্যকরী কমিটির ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী 24 থেকে 27 মে 4 দিনের এই বইমেলা অনুষ্ঠিত হবে নিউ ইয়র্কের জামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে। আহ্বায়ক মনোনীত হওয়ার পর রোকেয়া হায়দার ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুক্তধারা ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি 2025 সালের এই উৎসব এবং মেলা সুষ্ঠু ও সফলভাবে উদযাপন করতে সকলের সহায়তা চান। মুক্তধারা ফাউন্ডেশনের উপদেষ্টা রোকেয়া হায়দার 2015 সালে নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। 2024 সালের নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার আহ্বায়কের দায়িত্ব পালন করেছিলেন বিশিষ্ট সাংবাদিক ও প্রাবন্ধিক, মুক্তধারা ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান হাসান ফেরদৌস। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা। 2021 সালের 6 জানুয়ারি সংঘটিত মার্কিন ক্যাপিটাল হিলে দাঙ্গার 4 বছর আজ। সারা বিশ্ব অবাক হয়ে দেখেছিল কিভাবে ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা মার্কিন ক্যাপিটালে হামলা চালিয়েছিল, যা নির্বাচনের ফলাফল উল্টে দেওয়ার একটি চেষ্টা হিসেবে বিবেচিত হয়েছিল। সেই দিনটি আমেরিকার গণতন্ত্রের জন্য একটি অন্ধকার দিন হিসেবে বিবেচিত হয়। সেই হামলায় বেশ কয়েকজনকে কারাদণ্ড দেওয়া হয়, আর এর পেছনে দায়ী করা হয় ডোনাল্ড ট্রাম্পকেও। যদিও ট্রাম্প তাদের দেশপ্রেমিক বলে অভিহিত করেছেন, আর তাই বলা হচ্ছে ট্রাম্পের এবারের ক্ষমতা গ্রহণের পর মুক্তি পেতে পারে ক্যাপিটাল হিলে হামলায় জড়িতরা।
দর্শক, এই ছিল সিভেন টিভি ইউএস এর সংবাদ বুলেটিনে। শেষ করছি, পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।